মিডিয়া ব্যবস্থাপনা বা রাজনৈতিক সমঝোতার সূক্ষ্মতা সামলাতে দুর্বল হতে পারেন। লটারিতে এই বাস্তবতা অগ্রাহ্য হলে প্রশাসনিক নিরপেক্ষতা দৃশ্যমান হলেও প্রশাসনিক কার্যকারিতা নড়বড়ে হওয়ার আশঙ্কা বাড়ে। আপনাদের স্বাগত জানাই আমি আমার কথা শুনবার জন্য। ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা এখন এক অদ্ভুত দ্বন্দ্বে আটকে আছে। একদিকে 2024-এর অভ্যুত্থানের পর মানুষ আশা করেছিল রাষ্ট্র নতুন করে শ্বাস নেবে, জয়ের বদলে আস্থা, দমননীতির বদলে নিয়ম, দলীয় আগ্রাসনের বদলে ন্যায্য প্রতিযোগিতা। অন্যদিকে তফসিল ঘোষণার পর যে ঘটনা প্রবাহ, রাজনৈতিক হত্যাকাণ্ড, মব আক্রমণ, গণমাধ্যম ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের উপর হামলা, গুজব, প্ররোচনার সুনামি, সব বিলিয়ে জনমনে একটাই প্রশ্ন বড় হয়ে উঠছে, নির্বাচন কি সত্যিই হবে? আর হলেও কেমন হবে? এই প্রেক্ষাপটে মাঠ প্রশাসনে লটারির মাধ্যমে বদলি 64 জেলার এসপি, শত শত থানার ওসি, বহু ইউনো একটি সমাধান হিসেবে হাজির হয়েছে। উদ্দেশ্য সম্ভবত স্পষ্ট, দলীয় প্রভাবমুক্ত একটা কাঠামো দেখানো, যাতে কেউ বলতে না পারে অমুক দল বসিয়েছে, তমুক দল সাজ। কিন্তু রাষ্ট্র পরিচালনা কেবল দেখানোর বিষয় নয়, এটি কাজ করবার বিষয়। লটারি নিরপেক্ষতার প্রতীক হতে পারে, কিন্তু সক্ষমতার বিকল্প নয়। আমি আগেও এটা নিয়ে অনেকবার বলেছি। একটি জেলার অপরাধ প্রবণতা, সীমান্ত ঝুঁকি, স্থানীয় রাজনৈতিক উত্তেজনা, মাদক পাচার, কিশোর গ্যাং, সাম্প্রদায়িক উত্তাপ, শ্রমিক আন্দোলন, এসব এক এক জায়গায় এক এক রকম। যে অফিসারটি উপকূলে দুর্যোগ পরিস্থিতি ও মানবিক সংকট সামলাতে দক্ষ, তিনি হয়তো উত্তরের সীমান্ত জেলার চোরাচালান সংশ্লিষ্ট নেটওয়ার্ক ভাঙতে একইভাবে প্রস্তুত নাও থাকতে পারেন। আবার যে পুলিশ কর্মকর্তা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে পারদর্শী, তিনি হয়তো নির্বাচনকালীন সংবেদনশীল অভিযোগ, মিডিয়া ব্যবস্থাপনা বা রাজনৈতিক সমঝোতার সূক্ষ্মতা সামলাতে দুর্বল হতে পারেন। লটারিতে এই বাস্তবতা অগ্রাহ্য হলে প্রশাসনিক নিরপেক্ষতা দৃশ্যমান হলেও প্রশাসনিক কার্যকারিতা নড়বড়ে হওয়ার আশঙ্কা বাড়ে। তবে লটারি পদ্ধতিকে একেবারে অকার্যকর বলে উড়িয়ে দেওয়াও সহজ সিদ্ধান্ত হয়তো নয়। বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে প্রশাসনের বদলি, পোস্টিং বরাবরই রাজনৈতিক সন্দেহের জায়গা ছিল। তাই অন্তর্বর্তী সরকার হয়তো ভেবেছে, মানুষ যদি সবচেয়ে বেশি সন্দেহ করে বা হাতের কারসাজি নিয়ে সন্দেহ করে, তাহলে হাতই সরিয়ে দেওয়া যাক, ভাগ্যই ঠিক করুক। সমস্যা হলো, রাষ্ট্র যখন ভাগ্যের উপর ভর করে, তখন রাষ্ট্র নিজের সক্ষমতা কি প্রশ্নের মুখে ফেলে। যোগ্যতা যাচাই, ঝুঁকিপূর্ণ কেন্দ্র, জেলা চিহ্নিত করে সেখানে পরীক্ষিত অফিসার বসানো, দ্রুত বদলির প্রস্তুতি রাখা, এসবই শক্তিশালী সরকারের কাজ। লটারির অতিরিক্ত নির্ভরতা যেন বলে দেয় সরকার হয়তো চাপ সামলাতে গিয়ে পরিকল্পনার জায়গায় প্রতীকী কৌশল বেছে নিচ্ছে। এই নির্বাচনকে আরো জটিল করেছে একই দিনে সংসদ নির্বাচন ও গণভোট করবার সিদ্ধান্ত। কাগজে যুক্তি আছে, ব্যয় সাশ্রয়, একবারই সব হয়ে যাবে, একটি রাজনৈতিক অধ্যায় দ্রুত শেষ হবে। কিন্তু বাস্তবে একই দিনে দুই ধরনের ভোট মানে দুই ধরনের মনস্তত্ত্ব, দুই ধরনের প্রচারণা, দুই ধরনের প্রশাসনিক প্রস্তুতি। সংসদ নির্বাচন মূলত ক্ষমতা বদলের প্রশ্ন, প্রতীক, প্রার্থী, এলাকার হিসাব। গণভোট রাষ্ট্রের কাঠামো বদলের প্রশ্ন। ভোটাররা সাধারণত সংসদ নির্বাচনে কে জিতবে বোঝে, গণভোটে কি বদলাবে বোঝানো কঠিন। এই কঠিন অংশটাই সবচেয়ে জরুরি, আর সেটাই সহজে অবহেলিত হয়। ফলে গণভোট গুরুত্বহীন হয়ে যাওয়ার ঝুঁকি থাকে, এবং এই ঝুঁকি শুধু রাজনৈতিক নয়, গণতান্ত্রিক বৈধতার। মানুষ যদি বুঝতেই না পারে সে কি অনুমোদন দিচ্ছে, তাহলে পরদিন সেই ফলাফলের ওপর দাঁড়িয়ে বড় সাংবিধানিক দাবি দেওয়ার জায়গা নড়বড় হয়ে যেতে পারে। আরেকটি বড় প্রশ্ন আছে, ভোটের দিন সময় ও ব্যবস্থাপনা। নারী পুরুষ বুথে নির্দিষ্ট সময় হিসাব, বুথ কমানো, ভোটার বাড়ানো, কেন্দ্র সংখ্যা প্রায় একই রেখে বুথ পুনর্বিন্যাস, এসব কাগজে সাশ্রয় দেখাতে পারে, কিন্তু মাঠে চাপ বাড়াতে পারে। লাইনে উত্তেজনা বাড়লে, গুজব ছড়ালে, প্রার্থীদের কর্মীরা মুখোমুখি হলে একটা ছোট ভুল দ্রুত বড় সংকটে রূপ নিতে পারে।
বাংলাদেশের নির্বাচনী বাস্তবতায় একটি কেন্দ্র অনেক সময় একটি ফ্রন্টলাইন। সেখানে প্রশাসনিক দক্ষতার ঘাটতি বা সমন্বয়ের দুর্বলতা মানে শুধু ভোট ব্যবস্থার ব্যর্থতা নয়, জনমনে আবারও সেই পুরনো ধারণা ফিরে আসা, রাষ্ট্র পারে না, রাষ্ট্র চায় না, রাষ্ট্র নিরপেক্ষ নয়। এই আস্থার সংকটের ভিত আরও গভীর। নির্বাচনের সময় রাষ্ট্রকে অন্তত তিনটে কাজ নিশ্চিত করতে হয়: নিরাপত্তা, ন্যায্য প্রতিযোগিতা এবং বিশ্বাসযোগ্য ফলাফল। নিরাপত্তা মানে শুধু বাহিনী মোতায়েন নয়, অপরাধী, সন্ত্রাসী, উস্কানিদাতা নেটওয়ার্ক ভাঙা, অবৈধ অস্ত্র নিয়ন্ত্রণ, গুজব উস্কানি ঠেকানো, প্ররোচনামূলক সহিংসতা রোধ করা। ন্যায্য প্রতিযোগিতা মানে শুধু সমান মাঠ বা লেভেল প্লেইং ফিল্ড নয়, প্রার্থী, ভোটার, সাংবাদিক সবাইকে জয়যুক্ত করা, ভয়মুক্ত রাখা। আর বিশ্বাসযোগ্য ফলাফল মানে শুধু গণনা নয়, অভিযোগ নিষ্পত্তি, দ্রুত সিদ্ধান্ত, আইনগত প্রক্রিয়া এবং কমিশনের দৃশ্যমান কর্তৃত্ব। কিন্তু তফসিল ঘোষণার পরও যদি কমিশনকে জনগণ দৃশ্যমান কর্তৃত্বশীল হিসেবে না দেখে, তাহলে প্রশ্নটা থেকেই যায়, কারা আসলে মাঠ নিয়ন্ত্রণ করছে? রাজনীতির ভেতরের পরিবর্তনও এই অনিশ্চয়তাকে বাড়াচ্ছে। জোটের প্রতীকে ভোটের সুযোগ বন্ধ হওয়ায় ছোট দলগুলোর নেতা কর্মীদের বড় দলে মিশে যাওয়ার হিড়িক দেখা যাচ্ছে। এতে কারো ব্যক্তিগত রাজনৈতিক ভবিষ্যৎ হয়তো নিরাপদ হচ্ছে, কিন্তু ছোট দলের নিজস্ব আদর্শ আলোচনার জায়গা সংকুচিত হচ্ছে। এটি বাংলাদেশের রাজনীতিতে নতুন নয়, তবে এবার মাত্রা বেশি, তাড়াহুড়ো বেশি এবং জয় টিকিট হিসেবে প্রতীকের গুরুত্ব আরও নগ্নভাবে সামনে আসছে। দীর্ঘমেয়াদী এর ফল হতে পারে এক ধরনের একমুখী দলকেন্দ্রিক রাজনীতি, যেখানে নীতির চেয়ে মার্কা বড় হয়ে ওঠা। গণতন্ত্র তখন মানুষকে প্রতিনিধিত্ব করে কম, ক্ষমতাকে প্রতিনিধিত্ব করে বেশি। তবু সম্ভাবনার দরজাটা একেবারেই বন্ধ নয়। বড় রাজনৈতিক শক্তিগুলো নির্বাচনের পক্ষে অবস্থান নিচ্ছে, এটি ইতিবাচক সংকেত। দেশে বিদেশে সবাই জানে, ফেব্রুয়ারির নির্বাচন শুধু একটি নির্বাচন নয়, এটি অর্থনীতি, বিনিয়োগ, বৈদেশিক সম্পর্ক, আইন শৃঙ্খলা সব কিছুর জন্য এটি রিসেট পয়েন্ট। তাই অন্তর্বর্তী সরকারকে এখন প্রতীকী সিদ্ধান্তের বদলে কয়েকটি বাস্তব পদক্ষেপ মনোযোগ দিতে হবে। বাস্তব পদক্ষেপগুলো এরকম: ঝুঁকিপূর্ণ জেলা কেন্দ্রের জন্য বিশেষ কমান্ড কাঠামো, দ্রুত বদলি প্রতিস্থাপনের প্রস্তুতি, অভিযোগ নিষ্পত্তি সময়সীমা, গুজব, হিংসা, উস্কানিতে জিরো টলারেন্স, সাংবাদিক, সংস্কৃতি কর্মী, নারী ভোটারদের নিরাপত্তায় আলাদা পরিকল্পনা এবং সর্বোপরি নির্বাচন কমিশনের দৃশ্যমান নেতৃত্ব। এখানে একটি সাহিত্যিক সত্য মনে করিয়ে দেয়, রাষ্ট্র যখন নিজের কাজকে লটারির ভাগ্য বানায়, তখন নাগরিকরাও রাষ্ট্রের ভাগ্যের উপর ছেড়ে দিতে শেখে, অর্থাৎ রাষ্ট্রকে ভাগ্যের উপর ছেড়ে দিতে শেখে। আর নাগরিক যখন বলে যা হওয়ার হবে, তখন গণতন্ত্র হারতে থাকে নীরবে। আমাদের দরকার উল্টোটা, যা হওয়ার তা যেন নিয়মে হয়, যা হওয়ার